সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। কল্পতরু অনুষ্ঠান আমরা প্রত্যেক রবিবার আমরাও যেমন অপেক্ষা করি আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে সরাসরি, ঠিক তেমনভাবে জানি আপনারাও অপেক্ষা করেন কল্পতরু অনুষ্ঠানের জন্য। কল্পতরু অনুষ্ঠান দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই সমানভাবে প্রত্যেক রবিবার দুপুর 2:45 আপনাদের সকলের সামনে আমরা হাজির হই। আর যিনি কল্পতরু অনুষ্ঠানে থাকেন তিনি তো বারবার করেই আমাদের একেবারে প্রতিকারের অন্যতম সেরা মানুষ হয়ে ইতিমধ্যে সকলের বন্ধু হয়ে রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী। জাতীয় পুরস্কারে সম্মানিত এছাড়া অসংখ্য মানুষ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে যোগাযোগ রাখেন শুধুমাত্র তাদের জীবনটাকে, আগামী ভবিষ্যৎটাকে আরও একটু মজবুত করে নেবার জন্য। এতটা ভরসা, এতটা বিশ্বাস করার জন্য শ্রী সুব্রত চক্রবর্তী বারবার করে আপনাদের সকলকে তার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানায়। আমরা কল্পতরু অনুষ্ঠান নিয়ে আজকে হাজির হয়েছি। বিষয়ভিত্তিক অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন, শুধু আমাকে বিষয়টুকু বলার অপেক্ষা যা, কারণ নতুন করে আপনাদেরকে বোধহয় কল্পতরু সম্পর্কে আর পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না। দীর্ঘ এত বছর ধরে একেবারে অন্যতম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান, সেটাও আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। শ্রী সুব্রত চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটাও কিন্তু আপনাদেরই প্রত্যেক দিনের মতো নির্ধারণ করে দেওয়া। সর্বাণী সেনগুপ্ত মালদা থেকে, সুশান্ত বর নামখানা থেকে এবং আরও অসংখ্য মানুষ ফোন করেছেন। তবে আজকের বিষয়টা মূলত ভাবা হয়েছে জানিয়ে, তাহলে দেখুন এই সময়টা দাঁড়িয়ে থেকে প্রত্যেকেরই একটা চিন্তা বা প্রত্যেকে মানুষের একটা জানার আগ্রহ, খুব কমন একটা বিষয় শনির সাড়ে সাথী। এই যে শনির সাড়ে সাথী নিয়ে এত আলোচনা হচ্ছে, এতজন এত রকমভাবে আমরা জানতে পারছি নানান কথা। সত্যিকারের শনির সাড়ে সাথী নিয়ে কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব থাকবে, কোন কোন রাশির ক্ষেত্রে বোধহয় একটু বাড়তি সুবিধা থাকবে, বা কোন কোন রাশি একটু চিন্তায় থাকবেন। চিন্তা কিছু নেই, মানে কিভাবে তারা নিজেদের জীবনটাকে একটু গুছিয়ে নেবেন, কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করবেন। আজকে শনির সাড়ে সাথী নিয়ে আলোচনা থাকবে। আরেকটি বিষয় আপনারা সকলেই জানেন যে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনা দুটোই কিন্তু মানুষের মঙ্গল সাধনের জন্য, মঙ্গল কামনার জন্য, মানুষের মঙ্গলের জন্যই করা হয়ে থাকে। তবুও আমাদের মনে বারবার করে একটা কথা উকি দেয় যে এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে কখনো কি নিজের জীবন উন্নত করার সাথে সাথে কারোর জীবনে ব্যক্তিগতভাবে কোনো প্রভাব খাটানো যায়? চাইলেই কি তার জন্য ভালো করা, বা চাইলেই কি তার কোনো ক্ষতি করে দেওয়া যায়? এই প্রশ্নটা জানি আপনাদের সকলের মনেই ঘুরপাক খায় কখনো না কখনো অবচেতন মনে। কিন্তু আজ আর অবচেতন নয়, একেবারে আপনাদের চেতনার মধ্যে যিনি প্রবেশ করিয়ে দেবেন তিনি সুব্রত চক্রবর্তী। তিনি একেবারে খোলামেলা আমাদেরকে দুটো বিষয় জানাবেন: শনির সাড়ে সাথীর প্রভাব কোন কোন রাশির ক্ষেত্রে, এবং অবশ্যই তন্ত্র সাধনা, যেটা নিয়ে মানুষের নানান রকম ধারণা রয়েছে, কিছুটা ঠিক কিছুটা ভুল, সবটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। চলুন তাহলে কল্পতরু অনুষ্ঠান, তিনিই রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের ভালোবাসার মানুষ, সুব্রত চক্রবর্তী। নমস্কার। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদাভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেল ভিশনে কর্তৃপক্ষ শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা কোনো শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আমি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে শনির সাড়ে সাথী, এবং তন্ত্র নিয়ে একজন আলোচনা করতে বলেছিলেন যে তন্ত্রের বিষয় কী। দেখুন, সাড়ে সাথী নিয়ে আমি সরাসরি আলোচনা আগে একটু প্রবেশ করি, এবং আপনাদের আমি বলে রাখি যারা মনে করছেন আপনারা এই ধরনের আলোচনা শুনতে চাইছেন, বা কোনো বিষয়ে আপনার মধ্যে কোনো প্রশ্ন রয়েছে, এমনও হতে পারে আপনি জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ প্রেমী, জ্যোতিষকে ভালোবাসেন, সাবজেক্টকে ভালোবাসেন, বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তো অবশ্যই কিন্তু আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন 9831707058। এছাড়া মেল করতে পারেন সুব্রত ছোটো হাতের SUBRATA 7070@gmail.com। এই মেল অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন আপনি সরাসরি আমাকে রাখতে পারেন, এবং আমার চ্যানেল ভিশন এবং অন্যান্য মিডিয়াতে, আমি যেমন আজকে রোববার দিন প্রোগ্রাম করছি, অন্য মিডিয়াতেও সোমবার দিন লাইভ থাকে 2:45, এবং বৃহস্পতিবার দিন লাইভ থাকে অন্য একটা মিডিয়াতে 2:30। তো আমি অবশ্যই 3টে মিডিয়াতে আপনাদের বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। এবং আমাকে যারা নিয়মিতভাবে ফলো করেন, প্রত্যেক দিন আমার যে পেজটা রয়েছে, ফেসবুক যারা ঘাটেন বা ফেসবুকে যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আমার যে পেজ রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী, SHRI শ্রী সুব্রত চক্রবর্তী নামে সার্চ করুন।
সেখানে নিয়মিত প্রত্যেক দিন সকাল থেকে 6টা থেকে 6:30টার মধ্যে এটা আমার প্রত্যেক দিনের রাশিফল, এবং সেই সঙ্গে হচ্ছে নিয়মিতভাবে কিছু টিপস, জ্যোতিষ সংক্রান্ত রিলস কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। এবং সেখান থেকে অনেকে প্রশ্ন করেন, তো আমি যারা আজকে চ্যানেল ভিশনে দেখছেন এবং যারা আজকে প্রশ্নগুলো রেখেছেন, প্রথম প্রশ্ন, তার নামটা কি ছিল আবিরদা একটু বলে দাও। সর্বাণী সেন। সর্বাণী সেন, উনি ছিলেন মালদা থেকে উনি আমাকে করেছিলেন। তো আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। এবং এই যে 7.5 নিয়ে আপনারা জানতে চাইছেন, প্রথমে বলি 7.5 কোন রাশির চলছে। আমি আগে আসবো 7.5 কি, কিন্তু আগে বলে দিই কোন কোন রাশির বর্তমান 7.5 চলছে। সেটা হচ্ছে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেন রাশি। কুম্ভ, মীন এবং মেন রাশির কিন্তু বর্তমানে শনি 7.5 যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের জানা দরকার যে 7.5 আসলে কি, 7.5 নিয়ে আমরা কেন ভয় পাই, বা 7.5 আমাদের কি কোনো উপকারে আসতে পারে, বা 7.5 শনির 7.5 আমাদের মানে কিছু জীবনে ভয় না কিছু আশীর্বাদ। প্রথমে জানা দরকার যে 7.5 আসলে কি। দেখবেন আমাদের প্রত্যেকেরই যখন জন্ম ডেট অফ বার্থটা দেওয়া হয়, এই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু লঙ্গিটিউড ল্যাটিটিউড অর্থাৎ আপনার যেখানে জন্মস্থান সেই অনুযায়ী কিন্তু সূর্য মানটাকে আমরা ধরি আমরা লগ্ন হিসাবে, এবং চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাকে আমরা রাশি হিসাবে নির্ণয় করি। চন্দ্র যে নক্ষত্রটা পায় সেটা আমরা জন্ম নক্ষত্র, সেখান থেকেই কিন্তু আমার দশা কাউন্টিং শুরু হয়ে থাকে। এবার আপনার যে রাশি যেখানে চন্দ্র অবস্থান করছে, এই রাশিকে যদি আমি 1 নম্বর ঘর ধরি, রাশির দ্বিতীয় রাশিতে এবং রাশির দ্বাদশে, অর্থাৎ যেখানে রাশি রয়েছে রাশির আগের ঘর, রাশির ঘর এবং রাশির পরের ঘর, এই যে 3টে ঘরের মধ্য দিয়ে গোচরে যখন শনি প্রবেশ করে, গোচর মানে ট্রানজিট, বর্তমান সময় শনি কোথায় রয়েছে, সেইভাবে শনি যখন আপনার রাশির আগের ঘরের, রাশির ঘরে এবং রাশির পরের ঘরের উপর দিয়ে শনি যখন ট্রানজিট করছে বা পাস করছে, এই সময়কালটাকে আমরা কিন্তু বলে থাকি শনির 7.5। এবার এই সময়কালটা কেন 7.5 হিসাবে ধরা হলো, বা 7.5 কেন কথাটা এলো, প্রথমেই আমাদের জানা দরকার যে প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা রাশিতে অবস্থানে নির্দিষ্ট একটা সময় রয়েছে, ঠিক আছে। যেমন ধরুন একটা রাশিতে রবি 1 মাস থাকে, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, ঠিক সেরকমভাবেই 9টা গ্রহের মধ্যে শনি একটা রাশি থেকে আরেকটা রাশি পরিবর্তন করতে তার সময় লাগে 2.5 বছর। অর্থাৎ আপনার যেখানে রাশি, রাশির দ্বাদশ ঘর অর্থাৎ রাশির আগের ঘর, রাশির ঘর এবং রাশির পরের ঘরে, এই 3টে ঘরের ওপর দিয়ে যখন শনি পাস করছে, তার মানে শনি একটা রাশিতে কত বছর থাকে? 2.5 বছর। তাহলে 2.5 এই 2.5 ইন্টু 3 করলে কিন্তু 7.5 আছে। এই 7.5 বছরটাকেই ধরা হয় কিন্তু শনিদেবের 7.5 হিসাবে। আশা করি আপনাদের কাছে অনেকে ক্লিয়ার হয়েছে বা অনেকে বিষয়টা জানেন, আবার অনেকে জানেন না যে 7.5 মানেটা কি। 7.5 মানেটা এটাই যে আপনার রাশির ঘরে, রাশির দ্বাদশ ঘরে এবং রাশির দ্বিতীয় ঘরে শনি যখন গোচরে প্রবেশ করছে, সেটাকেই হিসাবে বলা হচ্ছে 7.5। কারণ শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, 3টে 2.5কে যোগ করলে 2.5, 2.5, 5 আর 2.5 মিলে হচ্ছে 7.5। তো এটাকেই বলা হচ্ছে 7.5। এবার বিষয়টা হচ্ছে এই 7.5 মানে কি শুধু খারাপ? 7.5 মানে কিন্তু খারাপ নয়। প্রথমেই আমি বলে রাখি 27শে জুলাই শনিদেব বর্তমানে মীন রাশিতে বক্রগতি অবলম্বন করবেন। এবার এই যে বক্রগতি, সাধারণত আমি এর আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে বক্রগতি আসলে কি। বক্রগতি মানে হচ্ছে তার বলবত্তা বৃদ্ধি পাওয়া। শনি জন্মছকে যদি ভালো থাকে তাহলে তার বলবত্তা বৃদ্ধি পাবে, তার মানে এই রেট্রোগেট ফল কোনো জাতকে যদি শনি ভালো থাকে তার ভালো ফল দেবে। আবার কারো জন্মছকে শনির বলবত্তা বা যদি শনি নেগেটিভ প্রভাব দেয়, তাহলে কিন্তু এই রেট্রোগেট বা বক্র যখন হচ্ছে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, 138 দিন বা 4.5 মাস, তার জন্য খারাপ ফল দিতে পারে। ঠিক সেরকমই 7.5 ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। 7.5কে আপনার দেখা দরকার যে প্রথম বিষয় সেটা হচ্ছে শনি কি নক্ষত্র প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের এই 9টা গ্রহের প্রত্যেকের 3টে করে নক্ষত্র, তাহলে 9 × 3 টোটাল 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রের আলাদা আলাদা নাম রয়েছে: অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা। এই করে করে 27 নম্বর যে নক্ষত্রটা চলে গেল পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, যেটা হচ্ছে 27 নম্বর বুধের নক্ষত্র। শনির কোন নক্ষত্রে অবস্থান করছে, সেই নাক্ষত্রিকগতভাবে শনির সাথে সেই গ্রহের সম্পর্ক শত্রু মিত্র সমতার মধ্যে রয়েছে কিনা,
সেটা অনুযায়ী কিন্তু আপনার সাড়ে সাতির ফল হতে পারে। সেকেন্ড দেখতে হবে আপনার জন্মছকে শনির অবস্থান, শনি কোথায় অবস্থানগতভাবে রয়েছেন, শনি কোথায় অবস্থান করছেন, শনি কাকে এক্সপেক্ট দিচ্ছেন অর্থাৎ দৃষ্টি প্রদান করছেন, সেই অনুযায়ী কিন্তু সাড়ে সাতির ফল হতে পারে। ঠিক আছে, তাহলে সাড়ে সাতি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম। সাড়ে সাতি মানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খারাপ নয়। এরকমও বলা যায় কারো জন্মছকে যদি শনি সক্ষেত্রগত অবস্থাতে থাকে, শনি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়, শনি যদি লগ্নগতভাবে এবং কেন্দ্রপতিভাবে যদি ভালো অবস্থায় অবস্থান করে, সেই শনির সাড়ে সাথে কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। তাই আপনাদের কাছে আমি অবশ্যই অনুরোধ করব, যাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলছে তারা কিন্তু অবশ্যই জন্মছকটাকে ভালো করে বিচার এবং বিশ্লেষণ করবেন। তারপরে কিন্তু শনির সাড়ে সাথী না অযথা ভয় পাবেন। এই যে শনির সাড়ে সাথী মানেই যে ভয় পাওয়া, এটা কিন্তু একদমই নয়। ঠিক আছে আবিদা? হ্যাঁ। তো এই বিষয়টা আশা করি প্রত্যেকের মধ্যেই কিন্তু বোঝাই গেল যে সাড়ে সাথী আসলে কি। তো এই জিনিসটাকে যদি আপনারাকে সবাই মিলে অধ্যয়ন করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটাই ভালো হবে। আচ্ছা, ফোনে কোনো বন্ধু রয়েছে? না, ফোনে যিনি ছিলেন, আমরা আচ্ছা। বরঞ্চ আলোচনাতেই থাকি। আর আচ্ছা। 3টে রাশির কথা, যেটা মানে মীন, মেষ আর কুম্ভ, হুম, এই 3টে রাশি তো? একদম। কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই 3টে রাশি সাড়ে সাথী চলছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে এই সাড়ে সাতির ফলটা খারাপ বা ভালো মন্দটা আসতে পারে গ্রহের অবস্থান অনুযায়ী। গ্রহ কিভাবে কি অবস্থান করছেন সেই অনুযায়ী কিন্তু ভালো মন্দ বিষয় বিষয়টা কিন্তু হতে পারে। তো আমি এটুকু বলতে পারি যে সাড়ে সাতি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, এবং পরবর্তী ক্ষেত্রে বিশ্বরাশি সাড়ে সাতি যারা ঢুকবে অবশ্যই, তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তবে বিশ্বরাশির ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তার শনি খুব ভালো পজিশনে রয়েছে, শনি কেন্দ্রগতভাবে স্থানে অবস্থান করছেন, শনি ত্রিকোণে রয়েছেন, শনি বনফরে রয়েছেন, বা শনি সক্ষেত্রগত, শনি শুভ নক্ষত্র পেয়েছে, তো বিশ্বরাশির সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বিশ্বরাশির জাতজাতিকাদের একটা কথা অবশ্যই বলে দেবো, যে যাদের ক্ষেত্রে শনি অশুভ অবস্থাতে রয়েছে, সাড়ে সাতের আগে থেকে কিছু প্রোটেকশন, এবং শনি সাড়ে সাথে যাদের ক্ষেত্রে চলে মনে হচ্ছে যে সাড়ে সাথী আমার ক্ষেত্রে কোনো ভয় দেখাতে পারে বা ভয় হতে পারে, আপনারা যে কাজটা করতে পারেন, যেহেতু শ্রাবণ মাস যাচ্ছে, আপনারা সাড়ে সাথে যখন স্টার্ট হচ্ছে, 7.5 বছরের একটা জার্নি থাকে, আপনারা যখন সাড়ে সাথে প্রথম স্টার্ট হয়ে যাচ্ছে, 5টা শনিবার আপনি যে কোনো শনি মন্দিরে কালো তিল অথবা সর্ষের তেল দিয়ে আপনি কিন্তু আপনার নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন। কালো তিল অথবা সর্ষের তেল আপনার পরিমাণ মতো আপনি দিন, ঠিক আছে? আপনি আপনার নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন, এবং সাড়ে সাথে চলাকালীন শনিদেবের যে বীজ মন্ত্রটা রয়েছে, আমি বীজ মন্ত্রটা আমি এখানে বলে দিচ্ছি। ওং রিং ওইং রিং শনিশ্চরায় নমঃ। ওং রিং ওইং রিং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনারা যদি প্রত্যেক দিন পাঠ করতে পারেন ভালো হয়, আর না হলে প্রত্যেক শনিবার দিন যদি আপনার 28 বার করে বা 108 বার করে পাঠ করতে পারেন, শনিদেবের যদি কোনো কিছু নেগেটিভিটি আপনার মধ্যে থাকে সাড়ে সাথে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। মন্ত্রটা আরও একবার বলে দিচ্ছি। ওং রিং ওইং রিং শনিশ্চরায় নমঃ। ওং রিং ওইং রিং শনিশ্চরায় নমঃ। তো এই মন্ত্রটা আপনারা কিন্তু জপ করতে পারছেন, বিশেষ করে যাদের বর্তমানে শনি সাড়ে সাথে যাচ্ছে, বা আপকামিং বিশ্বরাশির ক্ষেত্রে যারা সাড়ে সাথে আসতে চলেছে, যখন আসবে, আপনারা সেই সময় থেকে এই প্রত্যেক শনিবার দিন বা নিয়মিতভাবে এই মন্ত্রটা জপ করলে শনির অশুভ যে প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু ভালো দিক থাকতে পারে। হ্যাঁ, ফোনে ফোনে আছে। হ্যাঁ, নমস্কার, ফোনে কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? বলছি ডেট অফ বার্থটা বলবে? হ্যাঁ বলুন। আপনি কে বলছেন, নাম বলুন, তারপর ডেট অফ বার্থ তো নিশ্চয়ই। 12/1980। কে বলছেন, আপনি কোথা নামটা থেকে বলুন বলুন? আগে। শর্মিষ্ঠা রায়, আচ্ছা, কার কলকাতা থেকে বলছি। আপনি কার সম্বন্ধে জানছেন? এটা আপনার নিজের ডেট অফ বার্থ না অন্য কারো? হ্যাঁ, নিজস্ব। বেশ, এবার ডেট অফ বার্থটা বলুন। বলুন এবার। 7/12/1980। সময়, জন্ম সময়? তোমার হচ্ছে মানে 6 তারিখ রাতে, মানে ভোর রাতে হয়েছে, ঠিক আছে? হুম, ভোর রাতে হয়েছে, 6 তারিখ রাতে, ওই জন্য 7 তারিখ বলা হয়। হ্যাঁ আমি বুঝে গেছি, আপনি টাইমিংটা বলুন। সব 45 মিনিট। কটা আর কলকাতায় হয়েছে। টাইমিংটা আরেকবার। কটা বেজে 45? 5টা 5টা 45, 1:45 রাত। 1টা বেজে 45 মিনিট। কলকাতায় জন্ম। 45 না 35? 45। আমার বিজনেস নিয়ে বলার একটু আছে। আমার মানে বাড়িতে অনলাইন বিজনেস করি, গার্মেন্টসের, লেডিস গার্মেন্টসের। এটা খুব প্রবলেম রয়েছে, মানে তো খুবই অসুবিধা, টাকা পয়সা খুব। বেশ, আচ্ছা, আমি একটু সঙ্গে বলছি। থাকুন, সঙ্গে থাকুন। আমি একটু বলছি দিদি ভাই, আপনি একটু শুনুন। আপনার জন্মবারটা হচ্ছে রবিবার, মানে শনিবার দিন হয়ে গিয়ে যেহেতু রাত্রিবেলা রোববার হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো ওটা 7 তারিখ হয়ে যাচ্ছে ডিসেম্বরে। আপনার লগ্ন আসছে কন্যা, আপনার রাশি হচ্ছে বৃশ্চিক, এটা আপনি জানতেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তো দেখুন প্রথমত হচ্ছে এই যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যে লর্ড হচ্ছেন মঙ্গল, ঠিক আছে। এবার এই মঙ্গল হচ্ছে, আমি যদি দেখি মেষ রাশির মঙ্গল আবার বৃশ্চিক রাশির মঙ্গলের মধ্যে অনেক ফারাক রয়েছে। মেষ রাশির মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আপনি যেহেতু বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মঙ্গল হচ্ছে জলতত্ত্ব। এবার এই জলতত্ত্ব অনুযায়ী যদি দেখতে পাওয়া যায়, আপনার মঙ্গল বর্তমানে যেটা রয়েছে মানে জন্মছকে ধনুরাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে রয়েছে, ঠিক আছে। জন্মছকটা যদি দেখা যায় মোটামুটি খারাপ নয়। আপনার বৃশ্চিক যেহেতু রাশি, অনুরাধা নক্ষত্র আপনার জন্ম হয়েছিল, এবং জন্মছকগতভাবে কিছু কিছু জায়গায় যেমন লগ্নে বৃহস্পতি রয়েছে, লগ্নে শনি রয়েছে, কিন্তু একাদশভাবে রাহু রয়েছে। জন্মছকটাতে একটা যেটা নেগেটিভ প্রভাব সেটা হচ্ছে পূর্ণ কালসর্প রয়েছে, বুঝতে পেরেছেন তো। এই যে জন্মছকে, হ্যাঁ পূর্ণ কালসর্প, শুধু কালসর্প যোগ নয়, এই পূর্ণ কালসর্প যোগটা থাকার জন্য আপনার যেটা গ্রোথ করবে, দেখুন আমরা যখন বিজনেস করি বা কর্মক্ষেত্রটাকে আমরা দেখি, সেটা হচ্ছে দশম ভাব। এই দশম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় এবং লগ্ন ভাব, যেটা আপনার জন্মছকগতভাবে খুব স্ট্রং। কিন্তু এই স্ট্রং হলে কি হবে, এই কালসর্প যোগের যে একটা প্রভাব, কারণ দেখবেন জন্মছকে আপনি যদি একটু খেয়াল করেন, আপনার তৃতীয় ঘর যেটাকে আপনার রাশি, ঠিক আছে, যেখানে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিকে, এই বৃশ্চিকের ঘরে রবি, বুধ, চন্দ্র, আবার ইন্দ্র এবং বরুণ একত্রীকরণ হয়েছে, এই 5টা গ্রহ একত্রীকরণ হয়েছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে একটা যে কোনো রাশির মধ্যে দুটো থেকে তিনটে গ্রহ একত্রীকরণ হওয়া মানে শুভ, কিন্তু তার অধিক যখন হয়ে যায় তখন সেই রাশির শুভত্বটাকে নষ্ট হয়। যার জন্য দেখা যাবে কি আপনার জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল হচ্ছে। আপনি যে কর্ম করবেন সেই কর্মের ক্ষেত্রে বর্তমানে কিন্তু সফলতা সহজে আসবে না, আপনি প্রচণ্ড পরিমাণে খাটবেন, কিন্তু যে পরিমাণ উন্নতি হওয়া দরকার বা যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে সেই উন্নতিটা কিন্তু আসছে না। এবং সেকেন্ড, এই সাড়ে সাথে বলছি, কালসর্পযোগের একটা প্রভাব পূর্ণ, এই কালসর্পযোগটা আপনাকে কিন্তু অনেকটাই ভোগাবে। এবং কালসর্পযোগগতভাবে যেটা দেখা যায় কি, যে কালসর্পযোগে সাধারণত আমরা যেটা দেখি যে বৃহস্পতি আপনার জন্মছকে শুভ রয়েছে কিনা। জন্মছকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনার কন্যা রাশিতে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে, এটা অনেকটা আপনার ক্ষেত্রে শুভ প্রভাব দিতে পারে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, এই যোগটাকে আমরা বলছি গজকেশরী বা জীব যোগ, এটা আপনাকে অনেকটা শুভ প্রভাব দিচ্ছে আপনার কালসর্প যোগের থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে কর্মকেন্দ্রিক ব্যাপারে যে সফলতাটা আপনার পাওয়া দরকার সেটা আপনি সঠিক পাচ্ছেন না। তার জন্য আপনার রাশিগত জায়গাটা, ওই যে বৃশ্চিকের ঘরটা, একটা 5টা ঘরের যে সহাবস্থান, এই জায়গাটার একটা প্রতিবিধান প্রয়োজন রয়েছে প্রথম। সেকেন্ড যে বিষয়টা, আর একটা চার্ট হয় সম্পূর্ণ চক্রম D38, এই D38-এ যদি আমি দেখি আপনার ক্ষেত্রে শুক্র বৃহস্পতি একত্রীকরণ হয়েছে অষ্টমভাবে। এই যে বলেছিলাম না লগ্নভাবে আপনার বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র, কিন্তু কেন বৃহস্পতি কাজ করতে পারছে না, কালসর্পযোগ থাকা সত্ত্বেও, বৃহস্পতির জীবযোগ থাকা সত্ত্বেও সঠিক কাজ পাচ্ছেন না। প্রথমত হচ্ছে আমরা D38-টা কখনো দেখি না, কারণ D38-এ গুরু সৌরী যোগ হয়েছে, বৃহস্পতি যে কার্যকারী ক্ষমতা করবে D1-এ, সেই প্রভাবটা, সঠিক প্রভাবটা আপনাকে দিতে পারছে না, কারণ বৃহস্পতি শুক্রের একত্রীকরণ ঘটেছে অষ্টমভাবে, এবং অষ্টম ভাবকে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে দুস্থান বা খারাপ জায়গা। তার জন্য দেখা যাচ্ছে কি জীব যোগের সঠিক প্রভাবটা আপনি পাচ্ছেন না, অশুভ যোগের প্রভাবটা আপনি কিন্তু পাচ্ছেন, বুঝতে পেরেছেন তো। আপনি যদি পারেন, এই যে বিজনেসে গন্ডগোল হচ্ছে বা কর্মক্ষেত্রে যেভাবে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই মতো কাজ হচ্ছে না বা কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, এই জায়গাটা কিছু প্রতিবিধান প্রয়োজন হচ্ছে। প্রথম হচ্ছে রাশির, দ্বিতীয় হচ্ছে আপনার ক্ষেত্রে কালসর্পযোগ, আর থার্ড হচ্ছে আপনার গুরু সৌরী যোগ D38 মতে। এই 3টে প্রভাবকে যদি আপনি একটুখানি ঠিকঠাকভাবে, না মাঙ্গলিক নেই আপনার ক্ষেত্রে, ঠিক আছে, এই প্রভাবটাকে যদি সঠিক করতে পারেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। অনেক জ্যোতিষীরা বলবেন মাঙ্গলিক, আপনি কিন্তু মাঙ্গলিক নন, ঠিক আছে, একদম। যদি পারেন পরে যোগাযোগ করবেন, আমি আশা করি এখান থেকে স্বল্প পরিসরে আপনার কিছুটা বোঝাতে পেরেছি। আপনি চেম্বারে আসলে বা যদি ভিজিট করেন তাহলে সেক্ষেত্রে আমি আশা করছি আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বিষয়টাকে গাইডলাইন করে দেবো এবং কিছু প্রতিবিধানের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, ভালো থাকবেন। শর্মিষ্ঠা দেবী তো সুবিধেই রয়েছে, কারণ গড়িয়াতে উনি থাকেন, গড়িয়াতে প্রত্যেক রবিবার কিন্তু আপনারা পেয়ে যাবেন সুব্রত চক্রবর্তীকে। এটা ওনার ক্ষেত্রে হয়তো একটু বাড়তি সুবিধে হলো ঠিকই, কিন্তু আপনারা একেবারেই মন খারাপ করবেন না, কারণ আমি বলে দিই সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এছাড়া বালিচক, এগরা যারা থাকেন তারা অবশ্যই ফোন করে নেবেন 9831707058, এই নাম্বারটাতে ফোন করলে আপনারা অবশ্যই আগে থেকে জেনে যেতে পারবেন। এছাড়া বৃহস্পতিবার দিন নৈহাটি, ব্যারাকপুরে যারা থাকেন তাদের জন্য ভালো খবর, শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, শনিবার দিন হাওড়া, বালি, শ্যামবাজার তো
অবশ্যই রয়েছে আরও একটি ভালো খবর, আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদেরকে দেবো। আপনাদের বাড়ি খুব কাছাকাছি। নর্থ বেঙ্গলের জন্য ভালো খবর আছে, 8 তারিখ থেকে 14 তারিখ অবধি আপনার রত্নভান্ডার জুয়েলার্স, সেবক মোড়, হিলকার্ড রোড, আর বাকি 15 থেকে 21 তারিখ রত্নভান্ডার জুয়েলার্স শিলিগুড়ি সিটি সেন্টারে পেয়ে যাবেন সুব্রত চক্রবর্তীকে। ফোনে আর একজন কেউ আছেন, চলে যাই তার কাছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন, নাম? সমর সমাদ্দার। আচ্ছা, আর নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা তাহলে তার নাম বলুন, মেয়ের নাম বলুন। নেহা সমাদ্দার। আর ডেট অফ বার্থ? যেটা বাচ্চা বলুন দাদা। জন্ম তারিখ, জন্ম সময়? 4/9/95। সময়? দুপুর 12টা 15। রাত 12:15। তাহলে কি সেটা দুর্গাপুরেই জন্ম? বেশ, আচ্ছা সোমবার ছিল কি? রবিবার হয়েছে যেহেতু, তারপরে ওটা রাত 12টার পরে সোমবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 সেপ্টেম্বর 1995 রাত বললেন 12টা 15, তাই তো? হ্যাঁ 12টা 15। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি এক করে। দেখুন প্রথমত হচ্ছে ওর জন্মছকগতভাবে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে যে বিষয়টা আমি একটু আগেই বলছিলাম যে ওর বিবাহিত জীবনে একটা সমস্যা দেখা দেবে। বিবাহ কি হয়েছে ওর? একদম। যে বিষয়টা দেখবেন ওর জন্মছকটা আমি একটু আলোচনা করি, তারপর আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। কারণ জন্মছকে ওর যে সপ্তম স্থান, এটাকে আমরা জীবনসঙ্গী দেখি, তো এই সপ্তমভাবে লগ্ন সাপেক্ষে যদি দেখতে পাওয়া যায়, লগ্ন থেকে সপ্তম স্থানটা যথেষ্ট খারাপ। কারণ সপ্তমপতি হয়ে যাচ্ছে শুক্র, সেই শুক্র হচ্ছে রবির ঘরে অবস্থান করছে। কারণ ওর যে লগ্ন থেকে শুক্র হয়ে যাচ্ছে বৃষরাশির লর্ড হচ্ছেন শুক্র, সেই শুক্র হচ্ছে সিংহ রাশিতে। মাথায় রাখবেন সবসময়তে, এই যে সপ্তমপতি শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে, সিংহ রাশির লর্ড হচ্ছেন রবি। এবার এই যে রবির সঙ্গে শুক্রের অ্যাটাচমেন্ট কিন্তু কখনোই হয় না। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলা হচ্ছে দারিদ্র যোগ। দারিদ্র মানে কি অর্থনৈতিক থাকবে না? না, দারিদ্র আসবে কোথায়? তার ভাবের, অর্থাৎ সপ্তম ভাবের দারিদ্রতা। সপ্তম ভাব মানে জীবনসঙ্গী, সেইখানেই প্রবলেমটা তৈরি হচ্ছে। আর জন্মছকে যদি মেয়ের একটু দেখেন, ওর কিন্তু মাঙ্গলিক রয়েছে, পূর্ণ মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল, এবং সেই মঙ্গল রাহু যুক্ত। বুঝতে পেরেছেন? সেই মঙ্গল রাহু যুক্ত। আবার এই মঙ্গল দ্বাদশে অবস্থান করছে লগ্ন, যেহেতু ওর বৃশ্চিক, লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব হয়ে যাচ্ছে ওর ক্ষেত্রে শুক্রের ঘর, তুলা রাশি। এই তুলা রাশিতে মঙ্গল রাহু একত্রীকরণ, তার মানে লর্ড হচ্ছেন কে? তুলা রাশির লর্ড হচ্ছেন শুক্র। সেই শুক্র রাহুর একটা মেলবন্ধন আসছে। তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল শুক্র চন্দ্রের একটা খুব ভালো অ্যাটাচমেন্ট হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু জন্মছকগতভাবে শুক্র মঙ্গল দুটোই মেয়ের ক্ষেত্রে ড্যামেজ, তার মানে ওর কিন্তু বিবাহিত জীবনে অলরেডি আগে থেকে নির্দেশ দেওয়া ছিল এর দাম্পত্য জীবনে সমস্যা আসবেই। এবার বিষয়টা হচ্ছে আপনি কাউকে নিশ্চয়ই এটাকে দেখিয়েছিলেন কি বিয়ের আগে? কিছু প্রতিকার প্রতিবিধান বলে দেয়নি আপনাকে? মাঙ্গলিক ছিল? আচ্ছা, তার মানে প্রতিকারটা সঠিক মতো করা হয়নি, কারণ বিচারটা খুব প্রয়োজন। সম্পূর্ণ চক্রমে আপনি যখন ছেলের সঙ্গে বিবাহ দিয়েছেন, জটক বিচার হয়েছিল? জটক বিচারকে মিলিয়েছিলেন? না, অসুবিধা তো অবশ্যই হবে, কারণ এই জন্মছক যেটা রয়েছে এর আমি আপনাকে বলে দিচ্ছি, এর কিন্তু আবার দ্বিতীয় বিবাহের কিন্তু যোগ আসবে। বুঝতে পেরেছেন? মানে এই বিয়েটা টিকবে না। হ্যাঁ, এই বিয়েটা টিকবে না, এটা ডিভোর্সের পর্যায়ে যাবে এবং আপনাকে ডিভোর্স করিয়ে নিতেই হবে, কারণ মেয়ে থাকতে পারবে না। কেন? এর প্রথমত এই লগ্ন যেটা হচ্ছে, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর হয়ে যাচ্ছে হচ্ছে ধনুরাশির ঘর। এই ধনুরাশির লর্ড হচ্ছেন বৃহস্পতি, সেও অশুভ জায়গায়। আবার আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, এই যে আমাদের নবাংশ আমাদের জীবনসঙ্গীর জায়গা, এই নবাংশে কারো যদি দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করে এবং সেখানে শুক্র অ্যাটাচমেন্ট হয়ে যায়, তার ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ কিন্তু হবেই, যেটা আপনার মেয়ের জন্মছকে রয়েছে। মানে এর জন্মছকটাকে সঠিকভাবে আপনি যাকে দেখিয়েছিলেন তিনি বিচারই করেননি। আপনি পারলে এই জন্মছকটাকে নিয়ে ভালো জ্যোতিষীর শরণাপন্ন হন, বা যদি মনে করেন আপনি দুর্গাপুরে থাকেন, দুর্গাপুরে আমি বুধবার দিন করে বসি, এই বুধবারও যাচ্ছি, যদি পারেন একটু যোগাযোগ করে নেবেন, যদি পারেন একটু আসুন। এই জায়গাটাকে যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করা যায়, আমি প্রতিকারটা দূরে রাখলাম, আগে বিচারটাকে করান ভালো করে। আর সঠিক যদি বিচারটা হয়, মেয়েটার কিন্তু জীবনটা বাঁচবে, এটুকু আমি বলতে পারি। মেয়ে কিন্তু এই জায়গায় থাকতে পারবে না, আমি আপনাকে বারবার বলছি, ঠিক আছে? পারলে একটু যোগাযোগ করুন। আর ওর দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে,
কিন্তু নবাংশ চার্টে দ্বিতীয়ভাবে শুক্র সঙ্গে রাহুর অ্যাটাচমেন্ট মানেই কিন্তু তাদের প্রথম বিবাহ টেকে না, তাদের দ্বিতীয় বিবাহ যোগ হয়, কিন্তু এদের দাম্পত্য জীবনে খুব সমস্যা আসে। আপনি পারলে এই জায়গাটা মেয়ের ক্ষেত্রে রয়েছে, প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই মাস্ট। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আজকে দুর্গাপুর এবং গড়িয়া দুজন যারাই ফোন করলেন তারা একটু বাড়তি সুবিধাই পেয়ে গেলেন আর কি। একদম। কিন্তু সবার জন্যই রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে, বিস্তারিতভাবে সবটুকু আলোচনা হবে। ভালো থাকবেন সকলে। আজকে কি অনুষ্ঠান শেষের দিকে? একদম একদমই। তো যাওয়ার আগে শুধু বলে দিই যে তন্ত্র নিয়ে তো আজকে আমাদের আলোচনা করা হলো না। যিনি বলেছিলেন নামটা ছিল সুশান্ত বর। সুশান্ত বর নামখানা আপনার আলোচনাটা করা হলো না। আমরা নেক্সট এপিসোডে আবিরদা একদম তন্ত্র নিয়ে, অর্থাৎ তন্ত্র তো বিশাল বড় একটা মার্গ, তন্ত্রের যে শঠকর্ম অর্থাৎ শান্তি কর্ম, আমাদের বশীকরণ কর্ম, উচ্চাটন কর্ম, বিদ্বেষণ কর্ম, মারণ কর্ম, স্তম্ভন কর্ম, এই যে কর্ম দ্বারা মানুষের জীবনে ক্ষতি করা কিন্তু সম্ভব হয়। তাই যদি মনে হয় যে এই তন্ত্র প্রয়োগ করে মানুষের জীবনে ক্ষতি করা হয় বা ক্ষতি করা যায়, আমি বলবো অবশ্যই কিন্তু যায়। তার জন্য আপনাদের মধ্যে যদি এই প্রশ্নটা থাকে, আমরা কিন্তু নেক্সট এপিসোডে সুশান্ত বর যিনি আমাকে এটা পাঠিয়েছিলেন অনুরোধটা, সেটা নিয়ে বিশদ আলোচনা থাকবে এবং তন্ত্র কোথা থেকে এসছে, তন্ত্র কিভাবে করা যায় প্রয়োগ, পুরোটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলোচনা হবে নেক্সট এপিসোডে অবশ্যই কিন্তু আপনাদের সাথে দেখা হবে এবং নেক্সট এপিসোডটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার জন্য নেক্সট রবিবার দিন 2:45 আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তাই তো? আমি একদম একদম। সবাই ভালো থাকবেন, নমস্কার।